আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে রাশিয়া, এবং জানিয়ে দিব ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা এরদোয়ান। আরও জানিয়ে দিব খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান স্লোগানে মুখর তেহরান। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাতে হরমুজ প্রণালী কি একমাত্র কৌশলগত অস্ত্র, নাকি এর চেয়েও শক্তিশালী আরেকটি ভূরাজনৈতিক হাতিয়ার রয়েছে? এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তার দাবি, হরমুজ প্রণালী ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ, তবে এর চেয়েও বড় কৌশলগত প্রভাব ফেলতে পারে বাব আল মান্দেব প্রণালী। তাহলে কেন এই দুই সমুদ্র পথকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ? বিস্তারিত জানাচ্ছি। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে তেহরান সফর করছেন দিমিত্রি মেদভেদেভ। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পুতিনের শোক বার্তা পৌঁছে দেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বক্তব্যে মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য এমন একটি কৌশলগত হাতিয়ার যার গুরুত্ব পারমাণবিক অস্ত্রের চেয়েও কম নয়। তবে তার মতে বাব আল মান্দেব প্রণালী আরও শক্তিশালী ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের কেন্দ্র হতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত শুরু হয় এবং এই গুরুত্বপূর্ণ জলপথে বিঘ্ন ঘটে, তাহলে অঞ্চল থেকে তেল রপ্তানি কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। মেদভেদেভ আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যে কোনো হিসাব নিকাশে এই দুই সমুদ্র পথের গুরুত্বকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে দাবি করেন, ইরান অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মর্যাদার সঙ্গে সেই সংকট মোকাবিলা করেছে। তিনি তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে অযৌক্তিক বলেও সমালোচনা করেন। তবে এসব মন্তব্য তার ব্যক্তিগত ও রুশ অবস্থানের প্রতিফলন। এগুলো স্বাধীন আন্তর্জাতিক মূল্যায়ন এখানে উল্লেখ করা হয়নি। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়া ও ইরানের সহযোগিতা তাদের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় অব্যাহত রয়েছে। মেদভেদেভ জানান, সফরের সময় তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোকে নিয়ে একটি যৌথ অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ধারণা নিয়েও আলোচনা করেছেন। তার মতে রাশিয়া, ইরান, চীন সহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো ভবিষ্যতে অর্থনৈতিক চাপ মোকাবিলায় সমন্বিত কাঠামো গড়ে তুলতে পারে। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন। যদিও তিনি স্বীকার করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। তবুও তার ভাষায় কোনো আলোচনা না হওয়ার চেয়ে আলোচনা হওয়াই সবসময় ভালো, যদিও ভবিষ্যতে সেই আলোচনার গতিপথ যে কোনো দিকে মোড় নিতে পারে। বিশ্লেষকদের মতে মেদভেদেবের এই বক্তব্য শুধু দুটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথের কৌশলগত গুরুত্বই তুলে ধরেনি, বরং মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভূরাজনীতির ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, হরমুজ ও বাব আল মান্দেবকে ঘিরে এই প্রতিযোগিতা কি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক সংকটের রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনায় শেষ পর্যন্ত উত্তেজনা কমাতে সক্ষম হবে? পুরো বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্য এবং এই দুই গুরুত্বপূর্ণ সমুদ্র পথের ভবিষ্যৎ পরিস্থিতির দিকে। মধ্যপ্রাচ্যে কি আবারও নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? এবার এমনই কঠোর সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান। তার দাবি, ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আবারও রক্তপাত ও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধ নয়, সংলাপ ও কূটনৈতিক সমাধানে হতে হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পথ।
তাহলে কেন নতুন করে এত উদ্বেগ প্রকাশ করলেন এরদোয়ান? বিস্তারিত জানাচ্ছি। প্রেস টিভির তথ্য অনুযায়ী শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, তুরস্ক এমন একটি মধ্যপ্রাচ্য দেখতে চায় যেখানে সব মানুষ শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে আবারও আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এরদোয়ানের ভাষায়, যুদ্ধে আসক্ত ইসরায়েলকে আরেকবার এই অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, তুরস্ক এমন প্রতিটি উদ্যোগকে সমর্থন করবে যা উত্তেজনা কমাতে এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের পথ তৈরি করতে সহায়তা করবে। অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সংলাপকেই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে দেখছে আঙ্কারা। উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এরদোয়ান। চলতি মাসের শুরুতেও তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় তিনি ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি জার্মানির তুলনা টেনে বলেন, যারা অ্যাডলফ হিটলারকে অনুসরণ করবে তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। এছাড়া তিনি আরও সতর্ক করে বলেন, যারা রক্তের গন্ধ পেয়ে হাঙ্গরের মতো এই অঞ্চলের উপর ঝাঁপিয়ে পড়ছে তাদেরও একদিন এর মূল্য দিতে হবে। এসব মন্তব্য এরদোয়ানের নিজস্ব রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের অংশ। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদনে কোনো প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, তুরস্কের এই অবস্থান প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংকট শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন পর্যায়ে পৌঁছেছে। এখন প্রশ্ন হচ্ছে, আঞ্চলিক নেতাদের সংলাপের আহ্বান কি নতুন সংঘাত ঠেকাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও বৃহত্তর যুদ্ধের দিকে এগোচ্ছে? পুরো বিশ্বের নজর এখন আঙ্কারা, তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রের শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে এবার সামনে এসেছে নতুন বিতর্ক। রাজধানী তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত শোকানুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে ঠিক কি ঘটেছিল খামেনি জানা যায়, বিস্তারিত জানাচ্ছি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজায় এক উপস্থাপক বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করেন। প্রতিবেদনের দাবি অনুযায়ী কোনো রাষ্ট্রীয় জানাজার মঞ্চ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে এ ধরনের প্রকাশ্য বক্তব্য এই প্রথম শোনা গেল। একই সঙ্গে অনুষ্ঠানস্থলের বিভিন্ন স্থানে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে উস্কানিমূলক পোস্টার ও গ্রাফিতিও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে কবি মোহাম্মদ রাসূলি বক্তব্য দেওয়ার সময় সমবেত জনতার একটি অংশ আমেরিকার ধ্বংস হোক এবং ইসরায়েলের ধ্বংস হোক এমন স্লোগান দেয় বলে এপি জানিয়েছে। এরপর রাসূলি মাইকে উপস্থিত জনতার উদ্দেশ্যে ট্রাম্পকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি এখনো কেন বেঁচে আছে? প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী তার এই বক্তব্যের পর উপস্থিত জনতার একটি অংশ উল্লাস প্রকাশ করে এবং স্লোগান দিতে থাকে। তবে এই বক্তব্য বক্তার নিজস্ব বক্তব্য এবং সমবেত জনতার প্রতিক্রিয়া, এটি কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ঘোষণা নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবারের তুলনায় রবিবারের অনুষ্ঠানে আরও বেশি মানুষের সমাগম হয়েছে। ফলে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও শোকানুষ্ঠানের পরিধিও আরও বিস্তৃত করা হয়। উল্লেখ্য, এসব তথ্য মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এতে উল্লিখিত বক্তব্যগুলো সংশ্লিষ্ট বক্তাদের এবং উপস্থিত জনতার, এগুলো ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত অবস্থান হিসেবে উপস্থাপিত হয়নি। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের বক্তব্য কি কেবল আবেগঘন জনসমাবেশের প্রতিফলন, নাকি ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে? পুরো বিশ্বের নজর এখন তেহরান এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে। যুদ্ধবিরতি কি সত্যি শান্তির বার্তা দিচ্ছে, নাকি এটি শুধু পরবর্তী সংঘাতের প্রস্তুতির সময়? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার বড় ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে শত্রুর পক্ষকে দেওয়া হয়েছে কঠোর সতর্কবার্তা।
যে কোনো নতুন হামলার জবাব হবে দ্রুত, কঠোর এবং নির্ণায়ক। তাহলে কি যুদ্ধবিরতির আড়ালেই চলছে নতুন সামরিক প্রস্তুতি? বিস্তারিত জানাচ্ছি। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির এই সময়কে কোনোভাবেই অপচয় করা হবে না। তার ভাষায়, সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়াতে প্রতিটি মুহূর্ত কাজে লাগানো হচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। তিনি আরও বলেন, যদি শত্রুপক্ষ আবারও কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাবে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি অনুযায়ী বর্তমানে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, সামরিক সক্ষমতার বৃদ্ধি এবং বাহিনীর প্রস্তুতি উন্নত করার কাজ জোরে সোরে চলছে। তাদের ভাষ্য, যুদ্ধবিরতি মানে আত্মতুষ্টি নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এই হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীন আন্তর্জাতিক সূত্রে যাচাই করা হয়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের সামরিক প্রস্তুতি এবং পাল্টাপাল্টি সতর্কবার্তা প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতের যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তির ভিত্তি গড়ে তুলবে, নাকি এটি কেবল আরও বড় সামরিক সংঘাতের আগে সাময়িক বিরতি? পুরো বিশ্বের নজর এখন তেহরান, ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী ঘটনা প্রবাহের দিকে।